অনেকটা ইচ্ছা না থাকা সত্ত্বেও দেরিতে বিছানা ছাড়ে মিতু। কাল রাতে একবারই ঘুম হয়নি। খানিকটা ঘুম আসে ফজর নামাজের পর। তারপর একটু পর পর অজানা আশঙ্কায় বারবার ঘুম ভেঙে গিয়েছিল তার। সারা রাত দু চোখের উপর দিয়ে খুব দখল গেছে। সেটা কেউ তাকে দেখলেই বুঝবে। এক রাতে চোখের নিচে কাল ছেড়ে দাগ দেখা যাচ্ছে। চোখের পাতা দুটো ফুলে গেছে অনেকটা। মায়ের ডাকেই মিতুর ঘুম ভাঙল। কেউ একজন এই ভর দুপুরে তার সাথে দেখা করতে বাসায় এসেছে। কে হতে পারে? ভাবতে ভাবতে ওয়াশরুমে গেল। খানিকক্ষণ পর ফ্রেশ হয়ে এক গ্লাস পানি খেয়ে ড্রয়িং রুমে গিয়ে সে অবাক না হয়ে পারল না। লিমনকে দেখে তার যতটুকু চমকাবার কথা তার চেয়ে ঢের বেশি চমকে গেছে এতদিন পর। তবু নিজেকে সংবরণ করে এগিয়ে আসে সোফার দিকে। অনেকদিন পর এই মানুষটাকে দেখে মিতুর চেহারার অভিব্যক্তি তেমন কোনো পরিবর্তন হয় না। কিছুটা দ্বিধা নিয়েই মিতুকে আসতে দেখে লিমন উঠে দাঁড়ায়। মিতু কোনো বনিতা না করে সরাসরি প্রশ্ন করে, তুমি এতদিন পরে এখানে কেন এসেছো লিমন? মিতুর মুখে তার নিজের নাম শুনে লিমনের বুকের ভেতরটা শিহরণ বয়ে গেল। কত দিন, কত মাস, কত বছর পর প্রিয় মানুষটার মুখে তার নাম শুনল। এতদিন কেউ এমন মধুর সুরে তাকে ডাকেনি। হয়তো ভেবেছে মিতু তাকে কবেই ভুলে গেছে। লিমনের মনটা হঠাৎ ভীষণ সাহসী হয়ে ওঠে। স্পষ্ট উত্তর দিল, হ্যাঁ মিতু, আমি তোমার এই ভয়ঙ্কর বিপদের সময় দূরে থাকতে পারি না। তুমি সব সময় আমার কাছেই আছো। এক মুহূর্তের জন্য তোমাকে ভুলিনি। আমি তোমাকে এখনো ভালোবাসি, খুব ভালোবাসি মিতু। মিতুর চেহারায় গম্ভীর ভাব এনে উত্তর দেয়, আমি এখন প্রেম করার মুডে নাই লিমন। প্লিজ, এসব কথা বলার দরকার নাই। কেন এসেছো সেটাই বলো। এমন করে কেন বলছো? বিয়ের পর আমাকে তুমি একদম পর করে দিয়েছো। কতবার তোমাকে দেখার জন্য অস্থির ছিলাম। কতবার চেষ্টা করেছি তোমাকে দেখার জন্য, কিন্তু তুমি সুযোগ দাওনি। আমার প্রেম তো মিথ্যা ছিল না। দেখো লিমন, এই মুহূর্তে এইসব কথা শুনতে কিংবা আমাকে রুট কিছু বলতে মন মন সায় দিচ্ছে না। তুমি আমার পরিস্থিতি চিন্তা করো। মাত্র কয়েকদিন আগে আমি বাচ্চাদের বাবাকে হারিয়েছি। তোমার সাথে এই মুহূর্তে দেখা করাই অনুচিত, তবুও এলাম। তুমি তো তাকে ডিভোর্স দিয়ে দিয়েছো। সে তো তোমার স্বামী না এখন মিতু। বাহ, সব খবর রাখো দেখি। অবশ্যই রাখি। তোমার প্রতিটা মুহূর্তের খবর আমি রাখি। প্লিজ, আমি এই অনাধিকার চর্চা চাচ্ছি না। আর শোনো, ডিভোর্স হয়ে গেছে এটা ঠিক, কিন্তু এটা জেনে রেখো ও আমার বাচ্চাদের বাবা। এটা চিরন্তন সত্য। ওর কোনো অমঙ্গল আমি কখনো চাইনি। তবুও আজ বাচ্চারা তাদের বাবা হারা। এই মানুষটার সাথে আমি দীর্ঘদিন কাটিয়েছি। মারুফের বাসা থেকে ফিরে আসার পর নিজেকে সামলানোর সময়ও পাইনি লিমন। এর মধ্যে মারা গেল। পুলিশি ঝামেলা তো আছেই। প্লিজ তুমি চলে যাও। আমি কোনো কিছু বলার মুডে নেই। মিতু, তুমি এত দ্রুত সব কিছু ভুলে গেলেও আমি ভুলিনি। রেহানার কাছ থেকে তোমার প্রত্যেকটা মুহূর্ত খবর নিতাম। আমি তোমাকে সেই আগের মতোই আজও ভালোবাসি। প্লিজ লিমন, প্লিজ। আর না, তুমি প্লিজ চলে যাও। কথা শেষ করে কান্নায় ভেঙে পড়ে মিতু। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তবে আমি আবারও আসবো, বারবার আসবো। না, কখনো আসবে না। কেন? আমার কোনো পুরুষকে বিশ্বাস নেই। অল আর ইকুয়াল তোমরা। মানে? লিমন, তোমার বউ আছে, একটা বাচ্চা আছে। তাদের ঠকিও না প্লিজ। একটা মেয়ের স্বামী ছাড়া থাকার জায়গা খুব কম। অনেক স্বপ্ন নিয়ে একটা মেয়ে স্বামীর সংসারে আসে। বউ বাচ্চাদের অধিকার থেকে তাদের বঞ্চিত করো না। যাও, তাদের কাছে ফিরে যাও। ওহ, তোমাকে এইসব খবর রেহানা বলেছে? হ্যাঁ বলেছে। এটা মিথ্যা না। কিন্তু রেহানা তোমাকে এটা বলেনি আমি এই বিয়ে করতে চাইনি। বাবা মা জোর করে দিয়েছে। আর এখন তার সাথে আমার মনের সম্পর্ক খুব কম। আমি তোমাকেই ভালোবাসি। তোমরা পুরুষরা এমন কেন? কাউকে ভালো লাগে না, আবার বিয়ে করবে, বাচ্চাও আনবে। বাচ্চা তো আর এমনি এমনি আসেনি। কি বলছো এসব তুমি মিতু? তোমরা কিছু পুরুষদের ক্যারেক্টারই এমন, কিন্তু সব মেয়েরা এমন না। বিশেষ করে আমি তো নই। তুমি আর কোনো দিন আমার সামনে এসো না। আমি চাই না তোমাকে। বউ বাচ্চাদের সময় দাও, আমাকে শান্তিতে থাকতে দাও। মিতু এক নিঃশ্বাস কথাগুলো বলে নিচের দিকে তাকিয়ে সামনে সোফায় বসে পড়ল। লিমন কিছুটা নিশ্চুপ হয়ে একমনে মিতুর দিকে তাকিয়ে আছে। চোখ ভরে সে দেখে নিচ্ছে তার প্রথম তারুণ্যের প্রেম মিতুকে। না, খুব একটা বদলায়নি মিতু। শুধু দীর্ঘ ঘন কালো চুলগুলো আর আগের মতো নেই, খানিকটা পাতলা হয়ে এসেছে।
নিচের দিকে কিছুটা ছেটেও ফেলেছে বোধ হয়। আগে কোমর পর্যন্ত ছিল, এখন পিঠ পর্যন্ত। আগে লম্বা চিপচিপে গঠন ছিল তার, ভার্সিটিতে পড়ার সময়ও কিশোরীদের মতোই লাগতো। এখন স্বাস্থ্য একটু ভালো হয়েছে, ঠিক ভালো না বললে বলা যায় না, স্বাস্থ্যবতী না। বাঙালি মেয়েরা যেমন বিয়ের পর একটু মুটিয়ে যায়, সন্তান জন্মের পর তাদের শরীরে তেমন নেতিয়ে পড়ে, ও ওরকম না। তবু এখনো যৌবনের সেই তোলপাড় করা সৌন্দর্য লাগছে তো মিতুকে। শাড়ির আঁচল ব্যাত করে তার ভরাট বুকও আন্দাজ করা যাচ্ছে। বয়স তো আর বেশি হবার কথা না। তারা তো সহপাঠী, মানে 35 এর একটু বেশি। তবে আগের চেয়ে বেশ মলিন চেহারা, চোখের নিচে কালশিটে দাগ দেখা যাচ্ছে। মনে হচ্ছে কতদিন যেন উপোস ছিল। তবুও সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার চোখের দিকে। হ্যাঁ মিতু, তোমার চোখ দুটো আগের মতো তেমন গভীর আর মায়াময়। অথচ সামান্য অবহেলায় কি অবহেলা হয়েছে ওর চোখ মুখে সর্বদাই একটা অদ্ভুত মায়া লেপ্টে থাকে। আসলে এই মায়ায় প্রেমে পড়েছিল একদিন লিমন। নীরবতা ভাঙে মিতু। প্লিজ লিমন, তুমি আর এসো না, কোনো দিন না। কিন্তু আমি তোমাকে ছাড়া ভালো নেই মিতু, আর এখন আমাকে তোমার প্রয়োজন। এই কালপিট স্বামী তো তোমাকে বুঝিনি, পরকীয়ায় মত্ত ছিল, তার জন্য মায়া কেন? স্টপ, একদম স্টপ। ওর অসম্মান হোক আমি চাই না। আর এত খবর পাও কি করে? যেভাবে হোক পাই, কিন্তু কথা তো সত্য। প্লিজ তুমি যাও। সে আর তুমি খুব ব্যবধান না। ঘরে বউ রেখে এসে আমাকে মায়া দেখিও না। বউ বাচ্চাদের সময় দাও, তাহলে ভালো হবে। আর মারুফকে অসম্মান করে কোনোদিন আমাকে কিছু বলবে না। যে ব্যক্তি সব ভুলে সুইসাইড করতে পারে, তার জন্য এত সম্মান কেন? ওয়েট ওয়েট লিমন, তুমি কি করে শিওর যে সুইসাইড করেছে? তাহলে আর কি, কেউ কি হত্যা করেছে? আচ্ছা, এসবের পিছনে তুমি না তো? তুমি যে এ ধরনের, তোমার পক্ষে তো সবই সম্ভব। আস্তাগফিরুল্লাহ। কি বলো মিতু, আমি এত খারাপ নই। আচ্ছা থাক, প্লিজ তুমি যাও। আর শোনো, এটাই আমাদের শেষ দেখা, তুমি আর কোনোদিন এসো না। লিমন আর একটা বাক্য ব্যয় করেনি, চুপচাপ ড্রয়িং রুম পেরিয়ে সদর দরজার অভিমুখে রওনা দেয়। মিতু তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলে। অতীত কিছু স্মৃতি তাকে ব্যতিব্যস্ত করে তোলে। মিতু সেই ভার্সিটি লাইফের লিমনের সাথে কাটানো দিনগুলোতে ফিরে গেল। মিতু পড়াশোনায় মাঝারি রকমের ছিল, দেখতে অসম্ভব সুন্দরী, কিন্তু প্রচণ্ড জেদি। মিতুকে অনেকেই প্রপোজ করলেও সে কাউকে পাত্তা দিত না। গ্রাম থেকে উঠে আসা এক তরুণ সবেমাত্র ভর্তি হয়েছে ভার্সিটিতে। মিতু প্রথম দেখাতেই লিমনকে ভালো লেগে যায়। যেখানে পুরুষরাই আগে প্রপোজ করে বেশিরভাগ সময়, সেখানে সে মেয়ে হয়ে লিমনকে প্রপোজ করে। সে কথা ভাবতে ভাবতে বারবার শিউরে ওঠে। সেদিন সিদ্ধান্ত নিয়েছিল লিমনকে প্রপোজ করবে। সেদিন যেন সময় আর কিছুতেই কাটছিল না। মনে হচ্ছিল শ্যামলাবরণ এই পুরুষ, হ্যান্ডসাম পুরুষটার জন্য তার আজন্ম অপেক্ষা। সেদিন সকাল থেকেই ঝড়ঝড় বৃষ্টি শুরু হয়েছে। লিমন মিতুর সহপাঠী, তবু খুব ভালো করে বন্ধুত্ব কিন্তু না। অনেকটা শুরুর দিকে একা একাই থাকতো লিমন। মিতুর ভালো লাগার ব্যাপারটা জানতো তারই সহপাঠী একমাত্র রেহেনা। ঝিরঝির বৃষ্টির মুখর সময়টুকু লিমনের ভালো লাগতো না, বরং এইসব সময় তার মন খারাপ লাগতো। মিতু ঝিরঝিরি বৃষ্টির মধ্যে ছাতা নিয়েই ভার্সিটিতে আসে, কিন্তু লিমনের মন খারাপ দেখে সে তার কোনো কথাই গুছিয়ে বলতে পারেনি। এমনকি মিতু বেশ সাহসী, নিজের যে কোনো কথা সে অকপটেই কাউকে বলতে দ্বিধা করে না। তবে সেদিন খানিকটা নির্বাস ছিল সে। উজ্জ্বল শ্যামলা রঙের লিমনকে সেদিন কোনো কিছুই ঠিকঠাক বলতে পারেনি। মিতু কতটা ভালোবাসে ফেলেছিল লিমনকে সেদিন সেই বুঝেছিল। লিমনের দিকে চেয়ে চোখের জল ফেলেছিল। উপস্থিত এই কাণ্ড লিমন বিব্রত বোধ করলেও চোখের জল মুছিয়ে দিয়ে বলছিল, কি হয়েছে মিতু? আমাকে তুমি নির্দ্বিধায় সব বলতে পারো। সুযোগ হাতছাড়া করেনি মিতু। লিমনকে বলেছিল যে কত তীব্রভাবে এবং ভীষণভাবে সে তাকে চায়। পুরো ব্যাপারটা এত আচমকা ঘটে গিয়েছিল যে লিমন ঘটনার আকস্মিকতায় নিজেও খুব অবাক হয়েছিল। তবে সুন্দরী, ভরাট, নিতম্ব মেয়েটার প্রপোজ সাড়া দেবে কিনা তা নিয়ে লিমন দ্বিধায় ছিল। আসলেই কি মিতু সিরিয়াসলি ভালোবাসে, নাকি ক্ষণিকের মোহ এটা? এই ভাবনায় লিমনকে বিষণ্ণ করে তোলে। সেদিন মিতুর কথা শুনে লিমন শুধু নরম গলায় বলেছিল, মিতু, তুমি আরও সপ্তাহখানেক সময় নাও। ততদিনে তুমি নিজেও একটু বুঝবে সত্যটা। আবেগ না মোহ, নাকি সিরিয়াসলি নিজেকে বুঝতে পারবে। আমি অনেক ভেবেছি লিমন, তবে চিন্তা কথাগুলো তোমাকে বললাম।
এরপর থেকে লিমনের সাথে আস্তে আস্তে মৃদুর সম্পর্কটা হয়েই গেল। তবে তাদের দুজনের পছন্দের ব্যাপার বেশ অমিল ছিল। মিথুর পছন্দ করত অরণ্য, আর লিমন পছন্দ করত উত্তাল সাগর। তবে একটা জিনিস দুজনের পছন্দ ছিল, কবিতা। দুজনেই কবিতা পছন্দ ছিল। সম্পর্কের বয়স আস্তে আস্তে অনেক দিন পেরিয়ে গেল। এরই মধ্যে লিমন রাজনৈতিক দলের সাথে জড়িয়ে পড়ে। আগে থেকেই সে জড়িত ছিল, সেটা এতটা সিরিয়াস পর্যায়ে ছিল না। কিন্তু একটা গ্রাম থেকে উঠে আসা ছেলে দ্রুত বদলে যেতে থাকে, বোঝেনি মিতু। আজ এই মিটিং, কাল ওই মিটিং। অদ্ভুতভাবে সে নিজেকে পাল্টাতে শুরু করলো। সেমিস্টার পরীক্ষাগুলোতে তো খারাপ করা শুরু করলো। যে ছেলে সিগারেট মুখে নিত না, খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে আস্তে আস্তে নেশায় আসক্ত হতে লাগলো। এই জন্য দায়ী তারই কিছু বন্ধু আর দলের নেতাগুলো, যাদের কথায় সে ওঠা বসা করত। মিতুকে সময় দেয়া আস্তে আস্তে কমিয়ে দিতে থাকলো। যেদিন তার সাথে দেখা করত লিমন, সেদিন তার আচরণ বদলে যেত। শারীরিক নেশায় তাকে পেয়ে বসতো, যখন তখন জড়িয়ে ধরে চুমু খেতে থাকতো। মিতু সেটা ভালো লাগতো না, কিন্তু ভালোবাসার মানুষ দ্বিধায় অনেক সময় কিছু বলতো না। সাহস পেয়ে যখন তার শরীরে বিভিন্ন জায়গায় হাত দিত লিমন, মিতুকে চেপে দিত সে নেশার শরিক হতে, মিতি এড়িয়ে যেত নানা বাহানায়। লিমন তখন পুরোটাই নেশার জগতে ডুবে যায়। তার ফিরে আসার পথ সে নিজেই রুদ্ধ করে দেয়। তার কাছে মিতুর চেয়ে নেশাটাই আগে দরকার। আস্তে আস্তে তার আচরণ চেঞ্জ হতে থাকে। মিতু সর্বোচ্চ চেষ্টা করেও সেখান থেকে ফিরিয়ে আনতে পারেনি। তাই লিমন তাকে কথা দিয়েও আবার বেঁকে বসে। অনেকটা ডিপ্রেশনে পড়ে যায় মিতু। যাকে এত ভালোবাসে সেই মানুষটাই এই চেঞ্জ মেনে নিতে পারছে না। লিমন আজকাল ফোন করা কমিয়ে দিয়েছে, দেখা করতেও চায় না। মিতু সিদ্ধান্ত নয় যথেষ্ট হয়েছে, আর না, এখানে ইতি টানতে হবে। মারুফের সাথে তখনই বিয়ের প্রপোজাল আসে। সিদ্ধান্ত নেয় মিতুর জন্য সহজ হয়ে যায়। বিয়েটা হয়ে গেলে হয়তো লিমনকে ভুলে যাওয়া খানিকটা সহজ হবে। বাবা মাকে হ্যাঁ বলে দিয়ে লিমনের মুখোমুখি হয় সে। সব জানার পর লিমন উত্তেজিত হয়। সব কি এইসব কি বলছো তুমি? যা বলছি শুনছো, ঠিকই বলছি। আমি সিরিয়াস এখন। আমি তো সব নেশা ছেড়ে দিব বলেছি। এই কথা 200 বার শুনেছি। তাছাড়া এখন আর সময় নেই। তুমি আমাকে আগে জানালে না কেন মিতু? কি হতো তোমাকে জানালে? অনেক কিছু হতো। মিতু চোখ মুখ শক্ত করে বলেছিল, আমি আমাদের সম্পর্কে ইতি এখানেই টানছি লিমন। এটাই আমাদের শেষ দেখা। এই সম্পর্কে কোনো ভবিষ্যৎ নেই, শুধু শুধু টেনে লাভ কি? লিমনের মনে হলো নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সে কিছু না বলে শুধু বিস্ফোরিত চোখে মিতুর দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ নীরবতা কাটিয়ে লিমন বলল, তুমি আমাকে ছাড়া থাকতে পারবে তো? মৃদু সে প্রশ্নের উত্তর দিল না। চোখ মুছতে মুছতে শুধু পরিচিত রেস্টুরেন্টের দরজা দিয়ে বেরিয়ে এলো। সেদিন অন্ধকার নেমে আসা, রাতের আলো ঝলমলে রেস্টুরেন্ট পেরিয়ে ক্ষতবিক্ষত হৃদয় নিয়ে চলে আসা সব ছেড়ে নিজের ঘরে। মায়ের ডাকে বাস্তবতায় ফিরে আসে মিতু। কি রে, তোর কি হয়েছে? কি এত সব ভাবছিস? তোর পাশে এতক্ষণ ধরে ফোন বাজছে, খেয়াল আছে মিতু? সে স্তম্ভিত ফিরে পেয়ে তাড়াতাড়ি ফোন রিসিভ করলো। পুরুষালী কণ্ঠ শুনে জিজ্ঞেস করলো, হ্যালো, কে বলছেন? আপনি কি মিস মিতু? আমি ওসি শহীদুল বলছি। জি স্যার, বলুন। আপনার সাথে আমার দেখা করা দরকার মিস মিতু। আপনি কি বাসায় আছেন? জি, বাসায় আছি। আচ্ছা, আমি কিছুক্ষণ পর আসছি। তার আগে একটু বলুন প্লিজ, মিস মিম হত্যার দিন আপনি কেন রাস্তার মোড়ে দাঁড়িয়েছিলেন? সেখান থেকে হত্যার স্পট খুব কাছে। মানে কি অফিসার? প্লিজ আনসার দিন, যা জিজ্ঞেস করছি। মিতু, আপনি ভালো করেই জানেন কেন বলছি। আপনি হত্যার স্পটে কেন গিয়েছিলেন সেদিন? পাশের বাসার সিসি ফুটেজে আপনাকে স্পষ্ট দেখাচ্ছে। মিতু আমতামতা করে কি বলবে ভেবে পাচ্ছে না। অফিসার শহীদুল আবারও বলেন, কিছু গোপন করবেন না প্লিজ। আমরা ইতিমধ্যে বেশ কিছু মোটিভ উদ্ধার করেছি। আমাদের কোঅপারেট করুন, তাতে আপনারই লাভ হবে। দেখুন অফিসার, মারুফের সাথে ইতিমধ্যে আমার ডিভোর্সের সব রেডি ছিল। একটা নষ্ট চরিত্র লোকের সাথে এতদিন সংসার করেছি, তাও ধৈর্য ছিল বলে। কিন্তু আর কত? তাই বলে হত্যা করতে হবে একজনকে? আমি হত্যা করিনি অফিসার। তাহলে কেন গিয়েছিলেন? আমি সেদিন গিয়েছিলাম রাব্বির কথায়। সে আমাকে প্রমাণ দেখাতে চেয়েছিল মারুফ আর মিমের কর্মকাণ্ডের। রাব্বে মানে আপনার স্বামীর বন্ধু কাম ম্যানেজার? জি, সেই। কিন্তু আমি যাবার আগেই মিম বেরিয়ে আসে। তাই আমি কিছুক্ষণ অপেক্ষা করে চলে আসি। আচ্ছা, কি যেন নাম বলেছিলেন? রাব্বি?
ওনার ভালো নাম জানেন মিস মিতু? জি অফিসার, উনি আমাদের পারিবারিকভাবে পরিচিত, মারুফের দীর্ঘদিনের বন্ধু, একেবারে শৈশব থেকে। ওনার ভালো নাম যেন কি? মোর্শেদুল ইসলাম রাব্বি। কিন্তু কেন অফিসার? না, এমনিতে জানতে চাইলাম। আর একটা ক্রস ম্যাচিংয়ের ব্যাপার জানার আগ্রহ হলো। এ নিয়েও আপাতত রাখছি মিস মিতু, বাদ বাকি সাক্ষাতে আলাপ হবে। তবে একটা কথা বলি, আমরা বোধহয় দুটি হত্যা মামলার ক্লোজের খুব কাছাকাছি। ও হ্যাঁ, আরেকটা ব্যাপার বলতে ভুলে গেছি। আপনার বাসার থেকে কিছুক্ষণ আগে যে ছেলেটি বেরিয়ে গেল, সে কি লিমন? আপনার সেই সহপাঠী? সে কেন এসেছিল? দেখা করতে এসেছিল অফিসার। আর আপনারা জানালেন কিভাবে? আমাদের বাসায় কি গোয়েন্দা লাগিয়েছেন? আমরাও কি সন্দেহের তালিকায়? না না, আমি এমন কিছু বলিনি। তবে তদন্তের খাতিরে আমাদের একটু খেয়াল রাখতে হয়, বিভিন্ন জায়গায় সোর্স রাখতে হয়। বেশ, এটুকুই। ছেলেটা গত মাস থেকে এই শহরে আছে, তা কি জানেন? কি বলেন এসব? সে তো সব ছেড়ে শুনেছি তার মফস্বল শহরে সেটেল হয়েছে, কিন্তু সে গত মাস থেকে এই শহরে আছে। আমরা এটাই জেনেছি, বাদ বাকি দেখা হলে কথা বলবো মিস মিতু। আপনারা কি লিমনকে সন্দেহ করছেন? কিছুটা করছি, কারণ তাকে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। আমরা তাকে চোখে চোখে রেখেছি, বাদ বাকি সময় বলে দেবে। এই হত্যাগুলোর সাথে তারাই জড়িত যারা হত্যার পরবর্তী বেনিফিটেড হবে। ও আচ্ছা। একটা দীর্ঘশ্বাস নেয় মিতু। আচ্ছা, তাহলে দেখা হচ্ছে কিছুক্ষণ পর মিস মিতু। সে নিশ্চুপ থাকে। অফিসার ফোন রেখে দিলে মিতু বেশ ঘাবড়ে যায়। না চাইতেও একটা অনাকাঙ্ক্ষিত ঝামেলায় সে পড়ল। ভাবনায় ডুবে যায় সে। গাড়ে কারো হাতের স্পর্শে শিউরে ওঠে। পিছনে ফিরে দেখে তার মা দাঁড়িয়ে আছে। মাথায় হাত বুলাতে বুলাতে মা জিজ্ঞেস করেন, সব ঠিক আছে তুমি তো? কে ফোন করেছিল? তুই এত ঘাবড়ে গেলি কেন? মিতু জবাব দেয় না, ঝাঁপিয়ে পড়ে মায়ের কোলে। কাঁদতে থাকে অনবরত। কান্না গলায় বলে, আম্মু প্লিজ আমাকে একটু শক্ত করে ধরো, সেই ছেলেবেলার মতো। আমি কতদিন ভালো করে ঘুমাই না, আমাকে একটু ঘুম পাড়িয়ে দাও আম্মু। মিতুর মা মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরে তার চোখের অশ্রু মুছবার চেষ্টা করে। ততক্ষণে ওনার বুকের কাপড় সে জলে ভিজে যায়। রাতটা আজ কোনো মতো পার করলো মিতু। ভোর হতেই দরজা খুলে সামনের দরজায় এসে দাঁড়িয়েছে। চোখে কিছুটা জ্বালাপোলা করছে। ঘুম হয়নি ভালো করে, তাই মাথা বেশ ভার। গায়ে এসে লাগে স্নিগ্ধ ভোরের বাতাস। সামনে সারি সারি রকমের গাছের পাতা, পেয়ারা আর কলার সবুজ পাতায় বাতাসে দোলা খাচ্ছে। ঠিক তার পেছনে সূর্যোদয় হচ্ছে, কিন্তু তার জীবনে সূর্য যেন সেই বিকেলের মতো আস্তে আস্তে করে নিভে যাচ্ছে। বিষণ্ণ মন নিয়ে সে বারান্দায় পায়চারি করতে থাকে। বারান্দার একবারে শেষ দিকে থাকা চেয়ারটায় বসে নিজের কথা ভাবতে ভাবতে মিতুর বেশ কান্না পেল। হাতের উপর মাথা রেখে ফুঁকিয়ে কান্না করতে থাকে সে। কিছুক্ষণ পর কারো ভালোবাসার মমতার হাত মাথার উপর আসতেই চোখ মেলে তাকালো সে। এই হাতের মাঝে সে যেন ফিরে পেল জাগতিক শান্তি, বিশ্বাস আর নির্ভরতা। আর তার সহজ সরল বাবা তার মাথায় হাত বুলাতে বুলাতে বলেন, এত ভেঙে পড়তে নেই মা, জীবনে অনেক উপর নিচ ধাপ থাকেই, সাহসিকতার সাথে মোকাবেলা করতে হয়। তুই তো আমার বাহাদুর মেয়ে, তুই ছোটবেলা থেকেই সাহসী। কেন এখন ভেঙে পড়ছিস? একটা কথা মনে রাখিস, আল্লাহর ইশারা ছাড়া কিছুই হয় না। এর মধ্যে নিশ্চয়ই তোর জন্য কোনো কল্যাণ আছে। বাবার কথায় খানিকটা শান্ত হয় মিতু। কত সহজে তার বাবার বুকটা অল্পতে খালি করে দিল। মিতু বাবার দিকে স্মিত হেসে ঘরের দিকে পা বাড়ায়। রুমে ঢুকতে দেখে মোবাইলে আলো জ্বলছে। চারটা মিস কল এসেছে শহীদুলের মোবাইল থেকে। তাড়াতাড়ি কল ব্যাক করে ওপাশ থেকে হ্যালো বলতেই মিতু বলে, সরি অফিসার, আমি বাইরে ছিলাম তাই ফোন পিক করতে পারিনি। ইটস ওকে মিস মিতু, আমি নিজেই সরি এত সকাল সকাল আপনাকে বিরক্ত করার জন্য। কি করব বলেন, আমাদের দায়িত্বটা এমনই, আমরা সারা আমাদের সময়ক্ষণ নেই। না না ঠিক আছে অফিসার, আপনি বলুন কি বলবেন। আমি দুঃখিত, কিছু কাজ থাকায় আমি আপনাকে বলেও আসতে পারিনি। ঠিক আছে অফিসার। মিস মিতু, আমরা একজনকে আটক করেছি সন্দেহভাজন হিসেবে গতকাল রাতে। অনেক চেষ্টা করেছি কিন্তু কোনো কথা তার মুখ থেকে বের হচ্ছে না। রাতভর তাকে জিজ্ঞাসাবাদ করেছি কিন্তু লাভ হয়নি। সকালে কিছুটা আশার আলো পেয়েছি। কি সেটা অফিসার? একমাত্র আপনি এলেই মুখ খুলবে।
আপনার সামনে সে সব কিছু বলবে, তাই প্লিজ আপনি নাস্তা করে আমাদের থানায় একবার আসুন। কথা দিচ্ছি আপনাকে অসম্মান আমি নিজের বাসায় পৌঁছে দেব। না না অফিসার, সমস্যা নেই। আপনি কাকে আটক করেছেন? কে সে? আপাতত নাম বলছি না, আমি আগে আপনি আগে থানায় আসুন, বাদ বাকি এসেই দেখবেন। আচ্ছা ঠিক আছে অফিসার, আমি কাপড় চেঞ্জ করে দ্রুত চলে আসছি। থ্যাংক ইউ মিস মিতু। মিতুর ফোন রেখে দেয়, ভাবনার সাগরে ডুবে যায়। হুট করে কাকে আটক করেছে ওসি? কে হতে পারে? সে না গেলে কথা বলবে না? লিমন না তো? ঠিক আধা ঘন্টার মতো সময় নেয় রেডি হতে। তার কিছুক্ষণ পর দুর্লন্যমান মন নিয়ে সে থানায় উপস্থিত হয়। থানার ওসি রুমে গিয়ে সামান্য চেয়ারটায় বসে। অল্প কিছু সময় পার করে ওসি শহীদুল আসেন। সরি মিতু, আপনাকে সকাল সকাল আসতে হলো। আসলে উপায় ছিল না। না না অফিসার, ঠিক আছে, এটা আপনার দায়িত্ব। কনস্টেবল কিছুক্ষণ পর একজন লোককে নিয়ে সামনে আসে। মিতু ঘাড় ঘুরিয়ে লিমনকে দেখে বেশ অবাক হয়। তার ধারণা তাহলে সত্যি লিমনকে আটক করেছে পুলিশ। ওসি শহীদুল মিতুর দিকে তাকিয়ে বলেন, ওনাকে আমরা শুরু থেকেই সন্দেহ করেছি। মারুফ সাহেবের ভাড়া করা ফ্ল্যাটের আশপাশে উনি বেশ কয়েকদিন থেকে ঘুরঘুর করছিলেন, তাই আশপাশের সব কয়টি সিসি ফুটেজে ওনাকে স্পষ্ট দেখা যাচ্ছিল। উপায় ছিল না ওনাকে আটক না করে, কিন্তু উনি কেন সেখানে ঘুরেছিল তার উত্তর দিচ্ছেন না, এই জন্য আপনাকে কল করে আনা। মিতু লিমনকে ভালো করে দেখে, তার চেহারায় ভয়ের কোনো চিহ্ন নেই, যেন সে একেবারেই বিন্দাস আছে। মিতু চেয়ার চেয়ে উঠে দাঁড়ায়। আচ্ছা লিমন, গত 1 মাস থেকে শুনলাম তুমি ঢাকায়, আসলে কি সত্য? হ্যাঁ সত্য মিতু। কেন এসেছিলে তুমি? আমার কি ঢাকায় আসা মানা? ঢাকায় কি আমার কাজ থাকতে পারে না? আর আমি তো রাজনীতি করি, আমার দলের প্রয়োজন তো আসতে হয়। তাহলে কেন তুমি মারুফের ফ্ল্যাটের আশপাশে ঘুরঘুর করছিলে? আমি রেহানার কাছে শুনেছি মারুফ এর পরকীয়ার কথা, তাই কয়েকদিন তাকে একটু নজরে রেখেছিলাম, যেন তার কুকর্ম আমি ভিডিও তোমাকে দেখাতে পারি। এইসব যেন তুমি তাকে এইসব দেখে যেন তুমি তাকে ডিভোর্স করে আমার কাছে আসো। ও মাই গড বলেই চেয়ারে বসে পড়ে মিতু। তুমি কি পরিমাণে স্বার্থপর আমি চিন্তাও করতে পারছি না। আমি তোমাকে ভালোবাসি মিতু। লিমনের কণ্ঠে বেশ দৃঢ়তা। ওসি শহীদুল কেবলই তাকিয়ে তাদের কথোপকথন শুনছিল। মিতুর চেহারা খানিকটা লাল হয়ে আসে, কি উত্তর দিবে ভাবতে পারছে না। কিছুক্ষণ নীরব থেকে লিমনের দিকে তাকিয়ে বলে, তুমি কি করে ভাবলে তোমার মতো একটা নেশাখোরের কাছে আমি আবার যাব? যার বউ বাচ্চা আছে তার কাছে আমি আবার ফিরে যাব? তোমার লজ্জা করে না লিমন? ভেবেছিলাম তুমি ভালো হয়ে গেছো, কিন্তু তুমি তুমি যেই সেই। চিৎকার করে মিতু, প্লিজ অফিসার, ওকে আমার সামনে থেকে নিয়ে যান। ওসি শহীদুল কনস্টেবলকে ইশারা করেন লিমনকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য। মিতু ইতিমধ্যে ঘামতে শুরু করেন। নিচের দিকে তাকিয়ে পুলিশ অফিসারের রুমে চেয়ারে চুপ করে বসে আছে। অফিসার রহমান এক গ্লাস পানি নিয়ে এগিয়ে দেয়। পানিটা পান করে বলে, আপনি নার্ভাস? মিতু পানির গ্লাস হাতে নিয়ে এক ঢুকে পানি পান করে রেখে দেয়। অফিসার এবার নিজের চেয়ার ছেড়ে মিতুর দিকে এগিয়ে এলেন। মিস মিতু, আমরা শুরুর দিকে মামুন সাহেবকে খুব সন্দেহ করেছিলাম। বেশ কয়েকদিন থেকে ওনাকে আমরা ফলো করেছিলাম, বাট এমন কিছু সন্দেহজনক পাচ্ছি না। সিসি ফুটেজে এরকম কিছু নেই, কিন্তু লিমনকে সন্দেহ করা হচ্ছে বেশ। কিন্তু মুখ খুলছে না। আমরা ময়নাতদন্তের রিপোর্ট পেলেই ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। যদি রিপোর্ট এ হত্যার ব্যাপারে বোঝা যায়, তখন আমরা হয়তো লিমনকে গ্রেফতার দেখিয়ে আদালত থেকে রিমান্ড আনব। ময়নাতদন্তের রিপোর্ট এখনও আসেনি অফিসার। না আসেনি। আশা করছি খুব দ্রুতই চলে আসবে। রিপোর্ট পেলে কাজগুলো সহজ হয়ে যাবে। এর আগে কিছুই করতে পারবো না। আমি কি যেতে পারি অফিসার? ওসি যেন তার কথায় কান দিলেন না, বরং আবার বলতে শুরু করলেন, জানেন মিস মিতু, আমরা কনফার্ম হয়েছি মিমকে হত্যা করা হয়েছে। কিভাবে কনফার্ম হলেন অফিসার? ফরেন্সিক রিপোর্ট, সিসি ফুটেজ, সব আলামত বিশ্লেষণ করে আমরা কনফার্ম হয়েছি এই অ্যাক্সিডেন্টের আড়ালে মৃত্যুকে হত্যা করা হয়েছে। কথাগুলো বলে মৃত্যুর দিকে তাকালেন তদন্ত কর্মকর্তা শহীদুল। আমাকে কেন এসব বলছেন অফিসার? আমাকে উল্টো সন্দেহ করছেন না তো? না না, আপনাকে করছি না, বলতে ইচ্ছে হলো না তাই বললাম। আচ্ছা, আপনাদের ব্যবসা মানে মারুফ সাহেবের ব্যবসা নিয়ে আমরা কিছু জানতে চাই। গতকাল আমরা একবার অফিসে গিয়েছিলাম, আজকে আবার যাব।
আপনি কি আমাদের অফিসের সম্পর্কে কোনো তথ্য দিতে পারেন? কী রকম তথ্য চান? আপনি জিজ্ঞেস করুন, আমি যা জানি জানাবো। রহিম নামে আপনাদের একজন অফিসে কাজ করত, তাকে চেনেন? দু একবার অফিসে গিয়েছি। তাকে তো বেশ আগেই চুরির জন্য চাকরিচ্যুত করা হয়েছিল। সেটা কি মারুফ সাহেব করেছিল? জি, উনি ছাড়া আর কে করবে? মোরশেদুল ইসলাম রাব্বি মানে অফিসের ম্যানেজার লোকটা কেমন? উনি আমাদের পারিবারিক বন্ধু বলা যায়। মারুফের একবারে শৈশবের ফ্রেন্ড। কখনোই খারাপ কিছু দেখিনি কোনোদিন। বরং উনি আমাকে হেল্প করেছেন বোনের মতো। উনি আমাকে বোন ডাকতেন। হেল্প মানে মারুফ সাহেবের পরকীয়ার ব্যাপারটা উনি জানিয়েছেন, এই তো? ঠিক তা না। তাহলে কি? একটু জানাবেন মিস মিতু। একটা আননোন নাম্বার থেকে আমার হোয়াটসঅ্যাপে একটা ভিডিও আসে। কী ছিল ভিডিওতে? মারুফ এবং মিমের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও অফিসার। এটা দেখে আপনার রাগ ওঠেনি? ইচ্ছা করেনি তাকে কিছু বলতে? অফিসার, যে কারো রাগ উঠবে, আমারও উঠেছিল। আপনি তখন কি করেছিলেন? মারুফের সাথে কথা বলেছি। শুরুতে অস্বীকার করলেও পরে ভিডিওর কথা বলায় স্বীকার করে। আর এমন হবে না বলে ওয়াদাও করেছিল। আপনিও মেনে নিয়েছিলেন মিতু? না, নেইনি। আমি অনুরোধ করি রাব্বি ভাইকে যেন আমাকে মারুফের দৈনন্দিন খবরটা জানায়। ও কোথায় যায়, কার কাছে যায়। উনি রাজি হলেন। শুরুতে হয়নি, কিন্তু আমি কান্নাকাটি করার পর উনি রাজি হয়েছেন। উনি নিয়মিত আমাকে আপডেট দিতেন। আচ্ছা, আপনার হোয়াটসঅ্যাপে যে নাম্বার থেকে ভিডিও এসেছিল, আপনি কি সে নাম্বারে কল দেননি? দিয়েছিলাম, কিন্তু কেউ ধরেনি অফিসার। আচ্ছা, আমাকে কি ওই নাম্বার দেয়া যায়? জি, দিচ্ছি। মিতু মোবাইল বের করে একটা কাগজে সে নাম্বারটি লিখে দেয়। তারপর অশ্রি তাকিয়ে জিজ্ঞেস করে, আপনার কথা বলা শেষ হলে আমি কি যেতে পারি? জি, কথা শেষ। আপনাকে পৌঁছে দিচ্ছি। না না অফিসার, লাগবে না। আমি একাই যেতে পারবো। আমার পথ আমাকে একাই চলতে হবে। ওসি শহীদুল এক্ষেত্রে নীরবতা পালন করেন। মিতু চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। যাবার কথা বলে যায়, আপনাদের যখন দরকার হয় মামলার প্রয়োজনে আমাকে প্রয়োজন হলে ডাকবেন, আমি আসব। আর একটা কথা, ময়নাতদন্তের রিপোর্টে যদি মারুফকে হত্যার আলামত আসে, তবে আপনাদের কাছে যদি